দেখো ল্যান প্রোটোকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা গত ক্লাসে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসের কতগুলোর পার্থক্য আলোচনা করব। দেখো হাব, সুইচ, এই দুটোর মধ্যে পার্থক্য। হাবে যুক্ত একটা কম্পিউটার যখন তথ্য বা সিগন্যাল প্রেরণ করবে, তখন সেই তথ্য বা সিগন্যাল ওই হাবের সাথে যুক্ত সমস্ত নোডে পৌঁছাবে। তার মানে ওই হাব থেকে ব্রডকাস্টিং হবে। কিন্তু সুইচের ক্ষেত্রে কি হবে, একটি সুইচে যুক্ত একটি কম্পিউটার যখন তথ্য বা সিগন্যাল প্রেরণ করবে, তখন তা শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকই কিন্তু পাবে, কারণ ওই সুইচের সাথে কী হবে, নির্দিষ্ট পোর্টের মাধ্যমে ওই নির্দিষ্ট গ্রাহকই পৌঁছাবে। আর ওএসআই ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলের ফিজিক্যাল লেয়ারে কী করে না হাব কাজ করবে, আর এক্ষেত্রে সুইচ কাজ করবে কি না ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করবে। আর হাব প্যাসিভ ডিভাইস বলা হচ্ছে, কারণ হাবের মাধ্যম দিয়ে কী হচ্ছে, সমস্ত সঠিক নির্দিষ্ট প্রেরকে কিন্তু তথ্যটা পৌঁছেছে না, সেক্ষেত্রে ব্রডকাস্টিং হচ্ছে। কিন্তু এক্ষেত্রে অ্যাক্টিভ ডিভাইস এ কারণে বলা হচ্ছে, কারণ কি নির্দিষ্ট পোর্টের মাধ্যমে নির্দিষ্ট প্রেরকে পৌঁছাচ্ছে, সেই জন্য এটিকে অ্যাক্টিভ ডিভাইস বলা হচ্ছে। দেখো ব্রিজ, আমরা পড়েছিলাম যে কতগুলো নেটওয়ার্ক সেগমেন্টকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে নেটওয়ার্ক সেগমেন্টগুলো বিভিন্ন টপোলজিতে থাকতে হতে পারে, কিন্তু তাদের মধ্যে প্রোটোকল একই থাকবে। আর ঠিক আছে, তো সেক্ষেত্রে ল্যান সিস্টেমের জন্য ব্যবহার করা হয় এটা, আর এক্ষেত্রে ল্যান ও ওয়ান দুটোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে কি হয় না, ফ্রেমের যে ম্যাক অ্যাড্রেস থাকে, যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল থাকে, যে ম্যানুফ্যাকচারিং যে ডিভাইসটা যে কোম্পানি ম্যানুফ্যাকচার করে, সেই ম্যানুফ্যাকচার করে তার একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস তার মধ্যে থাকে, যে অ্যাড্রেসের সাহায্যে আমরা কী করব, সেই ডিভাইসটাকে চিনব। তো সেক্ষেত্রে কী করা হয় না, এই ম্যাক অ্যাড্রেস এবং পোর্টের মাধ্যমে কি একটা টেবিল জেনারেট হয়, তৈরি হয়, এবং এই টেবিলের মাধ্যমে কি করা হয়, যে নির্দিষ্ট যে প্রেরকের কাছে আমরা তথ্য পাঠাতে চাইছি, তো সেই নির্দিষ্ট প্রেরককে কী করা হয়, ওই ম্যাক অ্যাড্রেস এবং পোর্টের মাধ্যমে চিহ্নিত করা হয়। তো এক্ষেত্রে ওএসআই মোড, আর এক্ষেত্রে রাউটারের ক্ষেত্রে কি হয় না, আইপি অ্যাড্রেসিং ব্যবহার করা হয়, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের ব্যবহার করা হয়, এবং এক্ষেত্রে ডাইনামিকলি একটা রাইটিং টেবিল তৈরি হয়, যে রাইটিং টেবিলের মাধ্যমে কি একটা শর্টেস্ট পাথ বলে দেয়, যে ওই প্রেরককে যাওয়ার জন্য একটা শর্টেস্ট পাথ কিন্তু রাউটিং টেবিলের মাধ্যমে পাওয়া যায়। তো এর ফলে সিগন্যালটি কী হয় না, ওই শর্টেস্ট পাথকে অবলম্বন করে প্রেরকের কাছে পাঠানো হয়। তো এক্ষেত্রে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, আর এটা ওএসআই মডেলের নেটওয়ার্ক স্তরে কিন্তু কাজ করে। ঠিক আছে, এবার দেখো ল্যান প্রোটোকল। আমরা যখন একটা ল্যান কনফিগার করব, তো সেক্ষেত্রে ল্যান কনফিগারের ক্ষেত্রে আমরা বিভিন্ন টপোলজি ব্যবহার করেছি, রিং টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি, বিশেষ করে বাস টপোলজি এবং রিং টপোলজি ব্যবহার করা হয়। তো এবং ওই ল্যানের মধ্যে বিভিন্ন ডিভাইসগুলো যখন কানেক্টেড থাকে, এবং একটা ডিভাইস থেকে যখন আরেকটা ডিভাইসে আমরা তথ্য আদান প্রদান করব, তখন তাদের মধ্যে কিছু নিয়ম নীতি থাকবে, যেটা কি হয় প্রত্যেকটা ডিভাইস মেনে চলবে, এবং যার ফলে আমরা তথ্য কী হবে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমরা পাঠাতে পারবো। তো এক্ষেত্রে কী বলছে দেখো, যে নেটওয়ার্ক সিস্টেমে যে সমস্ত নিয়মকানুন বা রীতিনীতি অনুযায়ী সিস্টেমে যুক্ত কম্পিউটারগুলি নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করবে এবং তথ্যের আদান প্রদান করবে, সেই সমস্ত নিয়মকানুনকে আমরা কি বলবো, প্রোটোকল বলবো। ঠিক আছে, সাধারণত প্রোটোকল অনুযায়ী নেটওয়ার্ক সিস্টেমের সমস্ত কাজ কিন্তু এই প্রোটোকলটাকে মেনে কিন্তু সমস্ত কাজ সম্পাদন হবে। আর ল্যান সিস্টেমের তথ্য বা সিগন্যাল প্রেরণ বা গ্রহণে ডেটার পরিমাণ, ডেটার ধরন কী হবে, ডেটা গ্রহণের হার ইত্যাদির উপর নির্ভর করে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটাকে ল্যান প্রোটোকল বলা হবে। ল্যানের ক্ষেত্রে এই প্রোটোকলটাকে ল্যান প্রোটোকল বলা হচ্ছে, এবং এর ক্ষেত্রে 3 ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়ে থাকে, যেটা ইথারনেট টোকেনিং, আর একটা হচ্ছে এফডিডিআই, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস। 3 নম্বরটা এখানে তোমাদের সিলেবাসে নেই, দুটো আলোচনা করব আমরা, একটা হচ্ছে ইথারনেট আর একটা হচ্ছে টোকেনিং। তো ইথারনেটটা কি, এখানে দেখো, এখানে ছবি দেখলে বুঝতে পারবে। এখানে দেখো ওএসআই মডেলের যে 7টা স্তর আছে, আমরা পরে ক্লাসে হয়তো ওএসআই মডেল নিয়ে আলোচনা করব, যে 7টা স্তর আছে: ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। তো এক্ষেত্রে দেখো ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারে ইথারনেট এই প্রোটোকলটার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখো আমরা ফিজিক্যাল লেয়ারে মিডিয়া
মিডিয়া সম্পর্কে আমরা পড়েছিলাম, গাইডেড মিডিয়া, নন গাইডেড মিডিয়া। এখানে দেখো ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো ডেটা লিঙ্ক লেয়ার দেখো ইথারনেট। তো এই দুটো লেয়ারের ক্ষেত্রে আমরা ইথারনেটের অ্যাপ্লিকেশন দেখব আমরা, ঠিক আছে। দেখো ইথারনেটের হিস্ট্রি যদি জানতো, 1976 খ্রিস্টাব্দে কী হচ্ছে না, পিআরসি পোলো অল্টো রিসার্চ সেন্টার কী করেছিল, যে দ্বারা আবিষ্কৃত ইথারনেট বর্তমানে কি খুবই জনপ্রিয়, কারণ এরা স্ট্যান্ডার্ড একটা স্টেট প্রোটোকল কিন্তু তৈরি করেছিল, আবিষ্কার করেছিল, যেটা বর্তমানে কি হচ্ছে যে IEEE 802 নামে পরিচিত। এবং এই ইথারনেট সিস্টেম কি হচ্ছে, বাস টোপোলজিতে ব্যবহৃত হয়। আর ইথারনেটের ডেটা প্রেরণ এবং গ্রহণের ক্ষেত্রে CSMA-CD, তার মানে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন। এক্ষেত্রে কলিশনটা কি, অনেকগুলো মাল্টিপল অ্যাক্সেস, অনেক যে বাস টোপোলজি ব্যবহার করছে, তার মানে একটা ব্যাকবোন, একটা কমন ব্যাকবোন থাকবে, ওই ব্যাকবোনকে সবাই শেয়ার করবে। তো যখন একসাথে একের বেশি যখন তথ্য প্রেরণ করবে, সেক্ষেত্রে কলিশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো এক্ষেত্রে একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যে কলিশন ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন, সেই কলিশনটিকে ডিটেক্ট করা যাবে। তো এক্ষেত্রে অ্যাডভান্টেজটা দেখো, অ্যাডভান্টেজটি কি না, ইথারনেটের গঠনটা হচ্ছে সরল এবং স্থাপন খরচ, ইনস্টলেশন কস্ট খুব কম। আর ইথারনেটে কি হাব, সুইচ, রিপিটার, রাউটার ইত্যাদি ব্যবহৃত হয় না, স্বল্প পরিসর জায়গার মধ্যেই থাকে, সেই জন্য কি হচ্ছে এর খরচ কম। আর এখানে কোয়েক্সিয়াল কেবল, ঠিক আছে, টাকায় এর প্রভাব তড়িৎচুম্বকীয় প্রভাব থেকে রক্ষায় পাওয়া যায়, যেহেতু কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করা হচ্ছে। অসুবিধা কি না, এক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি যদি ত্রুটি থাকে বা সমস্যা, সেটা ক্ষেত্রে চিহ্নিত করা এবং তার সমাধান করাটা একটু কষ্টসাধ্য। আর কি না, যদি রিকনফিগার করতে চাই আমরা, তো সেক্ষেত্রে পুনরায় যখন রিইনস্টলেশন করতে যাব, তো সেক্ষেত্রে সময় সাপেক্ষ এবং একটু শক্ত। আর সংঘর্ষ শনাক্তকরণটা, যে সিস্টেমের যে সংঘর্ষ শনাক্তকরণটা, সেটা কিন্তু কলিশন যে ডিটেকশন, সেটা খুবই কষ্টকর। আর ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায়, যেহেতু এক্ষেত্রে বাস টোপোলজি ব্যবহার করা হচ্ছে, বাস টোপোলজি ব্যাকবোন যদি নষ্ট হয়, তাহলে সিস্টেমটা পুরো নষ্ট হয়ে যাবে। তো ডেটা ট্রান্সমিশনের গতি হিসেবে আবার একে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। দেখো ইথারনেট সাধারণত কি না, এক ধরনের নেটওয়ার্ক যেখানে 10 Mbps গতিতে ডেটা কিন্তু পরিবহন করতে পারে, যেখানে 10/5, 10/2, 10/T, 10/F ইত্যাদি নামকরণ করা হয়েছে। এখানে বেস 10 এর কথাটার মানে হচ্ছে কি না, এর গতিটা বোঝাচ্ছে 10 Mbps। আর বেস হলো হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন। আর 2 বা 5 এটির ক্ষেত্রে এটা দূরত্ব বোঝাচ্ছে, 200 মিটার বা 500 মিটার দূরত্ব বোঝাচ্ছে। টি টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার হচ্ছে, আর এফ হচ্ছে ফাইবার অপটিক কেবল, ঠিক আছে। তো ফার্স্ট ইথারনেটের ক্ষেত্রে কি হচ্ছে, 100 Mbps গতি হবে। আর এর উদাহরণ হচ্ছে যে 100/T, 100/TX, 100/FX, 100/T4 ইত্যাদি, এগুলো হচ্ছে। আর তারপরে হচ্ছে গিগাবাইট ইথারনেট, সেক্ষেত্রে কি হচ্ছে 10 Gbps গতি থাকবে, যেখানে 1000/T। আর CSMA তো আগে পড়লাম, যে তথ্য বা ডেটা প্রেরণ পদ্ধতিতে বললাম, যে কলিশন ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন, ঠিক আছে। এই পদ্ধতি কি না, সংঘর্ষকে এড়ানো যাবে আমরা। যে এখানে দেখো একটা ব্যাকবোন কিন্তু শেয়ার করছে, প্রথমটা দেখো ক্যারিয়ার সেন্স, একটা মাত্র সিগন্যাল এখানে পাঠানো হচ্ছে। এখানে দেখো মাল্টিপল অ্যাক্সেস, অনেকজন অ্যাক্সেস করছে এক্ষেত্রে। এখানে দেখো কলিশন হচ্ছে, এদিকে একটা পাঠাচ্ছে, এদিকে একটা আসছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি করা হয়, যে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। তো এই প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক বা বাসে কি তথ্য পাঠাতে ইচ্ছুক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে আমরা বলেছিলাম যে তাদের মধ্যে ম্যাক অ্যাড্রেস থাকবে, সেই ম্যাক অ্যাড্রেস কি চেক করে নেবে এবং পরীক্ষা করে যে বাসে ডেটাগুলি সংঘর্ষ আছে কি না, বা ওই সময়ে বাসের মধ্যে অন্য কোনো প্রকার সিগন্যাল প্রেরিত হয়েছে কি না, সেটা চেক করবে। তো ইথারনেট প্রোটোকল একসাথে একাধিক কম্পিউটার ক্যারিয়ার সেন্স করতে কি সক্ষম এবং সংঘর্ষ ছাড়াই কি করা হয়, ডেটা প্রেরণ করে বলে একে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন বলা হয়। এবার দেখো টোকেন রিংটা কি না, ল্যান্ড সিস্টেমের
রিং টোপোলজিতে টোকেন রিং এই লজিক্যাল এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় রিং টোপোলজি। আগের ক্ষেত্রে কি হচ্ছে, বাস টোপোলজির ক্ষেত্রে ব্যবহার হয়েছিল, যে ক্ষেত্রে আইবিএম কোম্পানি কি করেছিল, এই প্রোটোকলটা কিন্তু আবিষ্কার করেছিল। তো এই পদ্ধতিতে ইন্টারনেট ইথারনেট টেকনোলজির মতো কলিশন হওয়ার সম্ভাবনা, আগের ক্ষেত্রে কলিশন হওয়ার সম্ভাবনা ছিল, এক্ষেত্রে কলিশনের সম্ভাবনা নেই। টোকেন রিং প্রোটোকলের প্রযুক্তি প্রয়োগ করে কম্পিউটারে কী হয় না, 3 বাইট বিশিষ্ট একটা ফ্রেম বা টোকেন কী হচ্ছে ব্যবহার করছে, যাকে টোকেন নামে অভিহিত করা হয়। লজিক্যাল রিং বিশিষ্ট সম্পূর্ণ নেটওয়ার্কের মধ্যে দিয়ে নির্দিষ্ট গ্রাহক কম্পিউটারের কাছে পাঠাতে পারে। তো এক্ষেত্রে একটা 3 বাইট বিশিষ্ট একটা ফ্রেম, যাকে টোকেন বলা হচ্ছে, এই টোকেন ব্যবহার করে ডেটা কিন্তু গ্রাহকের কাছে পাঠানো হয়। কীভাবে পাঠানো হয় দেখো, এখানে দেখো একটা টোকেন এইভাবে একটা নির্দিষ্ট দিকে দেখো ঘুরছে, কিন্তু এইভাবে টোকেন যাচ্ছে দেখো, ঠিক আছে। তো এক্ষেত্রে ধরো এই টোকেনটা যখন নেটওয়ার্কের মধ্যে আসছে, কোনো একটা সেন্ডার যদি ডেটা সেন্ড করতে চায়, ধরো এক্ষেত্রে সোর্স, ঠিক আছে, এ সেন্ড করতে চাইছে, তো এ সেন্ড করতে চাইবে, তাহলে টোকেনটা কী করবে, এই ম্যাক অ্যাড্রেসটা দেবে, ডেস্টিনেশনে ম্যাক অ্যাড্রেস দিবে। তো ডেস্টিনেশনে ম্যাক অ্যাড্রেস যখন টোকেনে দিয়ে দিবে, টোকেনটা কী করবে, এই রিংয়ের মধ্যে ঘুরতে থাকবে। যখন রিংয়ের মধ্যে এইভাবে ঘুরতে থাকবে, যে প্রাপক সে কিন্তু চেক করে দেখবে যে সে ম্যাক অ্যাড্রেসটা আমার কিনা। এ যখন যাবে এখানে, এ চেক করবে আমার নয়, এ কিছু করবে না। এ যখন যাবে আমার নয়, এ কিছু করবে না। এ যখন যাবে, এ দেখবে যে এটা আমার ম্যাক অ্যাড্রেস, তখন কি করবে, এ রিংটা কিন্তু এ নেবে। এ রিং যখন এ নেবে, তখন রিং কিন্তু আর নেটওয়ার্কের মধ্যে আর রিং নেই, অতএব বাকি ডিভাইসগুলো কিন্তু আর রিং পাবে না, অতএব তারা কিন্তু আর ঠিক কোনো ডেটা সেন্ড করতে পারবে না। এরপর কি করবে, এখানে যখন রিং এ নিল, তখন সোর্স কি করবে, ডেটা পাঠাবে। তখন ডেটা তখন কি হবে, এটার মাধ্যমে এই ব্যান্ডের মাধ্যমে কি হবে, রিসিভারের দিকে যাবে। এইভাবে যখন ডেটা পাঠানো কমপ্লিট হবে, যতক্ষণ না রিসিভার টোকেনটা রিলিজ করছে, ততক্ষণ কিন্তু এদের মধ্যে কমিউনিকেশন হবে। যখনই দেখলো যে ডেট কমপ্লিট হয়ে গেছে, তখন রিসিভার যদি টোকেনটা ছেড়ে দেয়, তাহলে কি হবে, সেই টোকেনটা আবার এইভাবে ঘুরতে থাকবে। এবার যখন যে ডিভাইসটা ডেটা পাঠাতে থাকবে, সে কী করবে, ওই টোকেনটা নিয়ে তার মধ্যে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস দেবে, এবং ডেস্টিনেশন যখন দেখবে ম্যাক অ্যাড্রেসটা, যখন ও দেখবে যে হ্যাঁ এটা আমার ম্যাক অ্যাড্রেস, তখন টোকেনটা ও নিয়ে নেবে। এর ফলে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কানেকশন হবে, ডেটা পাঠাবে, কমপ্লিট হবে, আবার টোকেন রিলিজ করবে। এইভাবে কী হবে, ডেটা ট্রান্সমিশন হবে। এক্ষেত্রে কী বোঝাচ্ছে, এই পদ্ধতিতে রিং টোপোলজি প্রতিটা নোড কীভাবে টোকেন পাসিংয়ের মাধ্যমে তথ্য পরিবহন করবে। তো সবসময় নেটওয়ার্কে একটি মাত্র টোকেন কিন্তু ঘুরবে, একটাই টোকেন আছে, অতএব একজন যদি টোকেনটা নিয়ে নেয়, তাহলে কিন্তু আর কেউ টোকেন ব্যবহার করতে পারবে না। ডেটা প্রেরণে ইচ্ছুক নোডটি কী হবে, টোকেনটা নিয়ে তার মধ্যে গ্রাহকে কি অ্যাড্রেসটা পাঠাবে, ম্যাক অ্যাড্রেস দেবে। এরপর কী হবে, নির্দিষ্ট গ্রাহকের কাছে টোকেনটা পৌঁছালে কী করবে, প্রেরক এবং গ্রাহকের মধ্যে ডেটা পরিবহন কিন্তু চলতে থাকবে, যতক্ষণ না কী হচ্ছে, গ্রাহক পুনরায় নেটওয়ার্কে টোকেনটা যতক্ষণ না ছাড়ছে, ততক্ষণ কিন্তু এটা ওদের মধ্যে কানেকশনটা স্টাবলিশ হলে এবং ওদের মধ্যে তথ্য পরিবহন হবে। তবে এই পদ্ধতিতে ডেটা পরিবহনের হার কিন্তু খুব কম, 4 Mbps থেকে 16 Mbps পর্যন্ত হয়। অসুবিধা কি না, এই পদ্ধতিতে সাধারণত ডেটা সংঘর্ষ, তো সুবিধাটি কি না, সংঘর্ষ হয় না, যেহেতু একটা টোকেন থাকে, একজন টোকেন ব্যবহার করলে বাকিরা কিন্তু আইডিয়াল থাকে, বসে থাকবে। আর ওয়ার্কস্টেশন বা নোডের সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে এদের কর্মক্ষমতা কমে যাবে। টোকেন রিং নেটওয়ার্কের সম্পূর্ণ ব্যান্ডউইথ, এবং যে ব্যান্ডউইথটা আছে সেই সম্পূর্ণ ব্যান্ডউইথটাই কিন্তু একজনই ব্যবহার করছে, বাকিরা কিন্তু ব্যবহার করতে পারছে না ওই সংস্থা। অসুবিধা কি না, এই পদ্ধতিতে ডেটা পরিবহনের হার অনেক কম এবং ব্যয়বহুল প্রযুক্তি, এবং বড় আকারের নেটওয়ার্কে কিন্তু ব্যবহার করা যাবে না। আর কোনো সমস্যা দেখা দিলে তার চিহ্নিতকরণ একটু কঠিন। আর যেহেতু একটা সময়ে কেবলমাত্র একটা ডিভাইসই কিন্তু ব্যান্ডউইথটা ব্যবহার করছে, বাকিরা কিন্তু সেই সময় আইডিয়াল থাকছে, তো সেই মুহূর্তে অন্য কম্পিউটারে কিন্তু তথ্য পাঠাতে পারছে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। পার্থক্য দেখো, তাহলে এই প্রোটোকল সিস্টেমে কি না, ডেটা সংঘর্ষ থাকবে, সম্ভাবনা আছে। আর এক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকে না, কারণ একটা টোকেন থাকে, সেক্ষেত্রে যে টোকেনটা নেবে বাকিরা কিন্তু আর ডেটা পাঠাতেই পারছে না। এই সিস্টেমে কি ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস ডিটেকশনের মাধ্যমে কি ডেটা আদান প্রদান হয়, যাতে করে সংঘর্ষটাকে এড়িয়ে যাওয়া যায়, সেই জন্য এই টেকনোলজিটা ব্যবহার করা হয়। আর এই সিস্টেমে টোকেন পাসিং সিস্টেম এটা ব্যবহার করা হয়। আর এই পদ্ধতিতে
আদান প্রদানের হারটা বেশি, 10 Mbps থেকে 1000 Mbps হয় যেটা। আর এই এই পদ্ধতিতে কিন্তু ডেটা আদান প্রদানের হার তুলনামূলক অনেক কম, এখানে 4 Mbps থেকে 16 Mbps পর্যন্ত হয়। ঠিক আছে, আজকে এখানেই থাকবে। থ্যাংক ইউ।